ঈদের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঘরমুখী মানুষের ঢল। ট্রেনের ছাদেও যাত্রী পরিবহন, বাস লঞ্চেও বাড়তি চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস। পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ শুরু। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ছুটির দিনে সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ নির্দেশনা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের ওপর আঘাত, অভিযোগ জামায়াতের। চাপিয়ে দেয়া আধিপত্যবাদ মেনে না নেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে উত্তরায় বোট ক্লাব, সরেজমিনে গিয়ে নতুন নির্মাণ কাজ বন্ধ করলেন মন্ত্রী। সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর ঘোষণা। এবং ইরানের নিরাপত্তা কাউন্সিল প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। তেল আভিভে তেহরানের হামলা অব্যাহত। হরমুজ ইস্যুতে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। টানা 7 দিনের সরকারি ছুটি শুরু। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। সব পথেই ঘরমুখ মানুষের ভিড়। উত্তরবঙ্গগামী ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। ঝুঁকি নিয়ে ছাদে চড়ে বাড়ি যাচ্ছেন অনেকে। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অনেক যাত্রীর। পুলিশ প্রধান জানান, যানজট নিরসনে একযোগে কাজ করছে জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী। পরিবহন মন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার স্রোত। ট্রেনের হুইসেল বেজে উঠতেই যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ উচ্ছ্বাস। ছুটির দিনে কয়েক গুণ চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। ট্রেনের ভেতর জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়েই ছাদে উঠে পড়েন বহু মানুষ। মঙ্গলবার সকাল থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। তিল ধারণের ঠাঁই না থাকায় দরজা জানালায় ঝুলেই বাড়ির পথ ধরেন অনেকেই। টিকিট থাকার পরও আসন পর্যন্ত পৌঁছাতে পারেননি এমন মানুষের সংখ্যাও কম নয়। বহুত কষ্টে উঠেছি, আর ছাদে তো দেখতেই পাচ্ছেন আপনারা, এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না, সিটে বসতে পারতেছে না, মানে আসতেই পারতেছে না। তবে চাপ দেখা যায়নি পূর্বাঞ্চলের ট্রেনে। স্বস্তি নিয়েই বাড়ির পথে ছুটছেন এ পথের যাত্রীরা। এদিনও সময় মেনে ছেড়ে গেছে প্রতিটি ট্রেন। নিরাপত্তা ও স্বস্তির মধ্যে দিয়ে নৌপথেও বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। ভোর থেকে লঞ্চ ঘাটে ভিড় করেন যাত্রীরা। টিকিট সংগ্রহ থেকে শুরু করে লঞ্চে ওঠা সবখানেই ছিল উৎসবের আমেজ। খুব ভালো লাগতেছে, কারণ আগে তো যানজট ছিল, এখন যানজট নাই। বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে। বাড়ি যাবো, পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকেই, তবে অভিযোগ অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। নরমাল ভাড়া কত? 1800। লোকালের মতো ওইগুলো ধরেন 300 টাকা আমরা যাইতাম, ওইগুলো এখন 600 টাকা 700 টাকা যাচ্ছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়তি ভাড়া নেওয়া, তারপর চাঁদাবাজি, তারপর সময় মতো লঞ্চ ছেড়ে না যাওয়া, আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত কোস্টগার্ডের তত্ত্বাবধানে এখনো পর্যন্ত এইবার কোনো ধরনের কোনো এরকম কমপ্লেন আসেনি, ইনশাল্লাহ আসবেও না। জনসাধারণ যাতে নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, তার পরিবারের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারে, তাদের যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাঠে থাকবে সব সময়। ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবহন মন্ত্রী। যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে। পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার আরও খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী এম.এ. আজিম, বিমানবন্দর রেল স্টেশনে কামরুল হাসান এবং গাজীপুরে আছেন মেহেদি হাসান। সরাসরি প্রথমে যাচ্ছে আজিমের কাছে। আজিম, সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু আজকে ঈদে ঘরমুখ মানুষের কিন্তু ঢল নেমেছে।
বিকেল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন লঞ্চে যারা যাবেন তারা কিন্তু এখানে ছুটে এসেছেন এবং লঞ্চে যে ডেকে জায়গা নিয়ে তারা বসেছেন এবং এখনও কিন্তু বলা চলে যে পুরো 25টি পল্টন জুড়ে কিন্তু সাধারণ মানুষের একটি ভিড় আপনারা লক্ষ্য করছেন এবং সেটি কিন্তু লঞ্চ মালিকদের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে 17 এবং 18 তারিখের দিকে যেহেতু বুকিং সব থেকে বেশি এবং এই 2 দিনে লঞ্চে যে যাত্রীরা যাবেন তাদের ভিড় খুব একটা বেশি হবে এবং সেটাই কিন্তু আমরা দেখছি বিকেল গড়াতেই কিন্তু এখানে অসংখ্য যাত্রীদের ঢল এখন নেমেছে এবং রাত 9টা পর্যন্ত কিন্তু বরিশালগামী যে লঞ্চগুলো ছেড়ে যায় সেগুলো এখান থেকে ছেড়ে যাবে এবং বিভিন্ন রুটে বরিশালের বাইরে যে রুটগুলো রয়েছে পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর সহ অন্যান্য যে ভোলার যে রুটগুলোতে লঞ্চগুলো যাচ্ছে সেগুলো কিন্তু কিছুক্ষণ পর পর এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং প্রতিটি লঞ্চেই কিন্তু অসংখ্য যাত্রী নিয়ে তারা ছেড়ে যাচ্ছেন। তবে এখানে একটি কথা বলা হয়েছিল যে লঞ্চের ছাদে বা ঝুঁকিপূর্ণভাবে কাউকে উঠতে দেওয়া হবে না। তবে যেহেতু যাত্রী সংখ্যা বেশি তারপরেও আমরা দেখছি যে বিভিন্ন লঞ্চে কিন্তু ছাদের উপরে যাত্রীরা অবস্থান করছেন এবং তারা তারপরেও আসলে ঘরে ফিরতে চাচ্ছেন, পরিবারের সাথে ঈদ করতে চাচ্ছেন এবং সেই যে আনন্দ তারা বলছেন যে আসলে একটু জায়গা করে নিতে পেরে যে বাড়িতে ফিরতে পারছেন সেই আনন্দটি তাদের কাছে সবথেকে বড় বিষয়। যাত্রাপথে একটু কষ্ট হলেও তারা কিন্তু সেই যে উৎসাহ আনন্দ সেটির কাছে কোনো বিষয় না বলে তারা জানিয়েছেন এবং আমরা এখানকার অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সদরঘাটের বাইরেও নদীপথে যারা যাবেন তাদের জন্য আলাদা 2টি ঘাটের ব্যবস্থা সহ এখানে যারা আসছেন তাদের যে বোঝা মালপত্র সেগুলো বহনের জন্য ফ্রি একটি সার্ভিস এখান থেকে দেয়া হচ্ছে এবং একই সাথে কিন্তু যারা অসুস্থ এবং বৃদ্ধ যারা আসলে হাঁটতে পারছেন না তাদের জন্য ফ্রি হুইল চেয়ারের ব্যবস্থা তারা এখান থেকে করেছেন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে ঘুরে দেখেছেন এবং তিনি লঞ্চের ফিটনেস থেকে শুরু করে কেউ বাড়তি ভাড়া আদায় করছে কিনা সেই বিষয়গুলো তিনি খতিয়ে দেখেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন তাদের যে এই যে তৎপরতা সেটি কিন্তু ঈদের আগ মুহূর্ত পর্যন্ত চলবে এবং ফিরতি পথেও তাদের এই তৎপরতা থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে কেউ যদি বাড়তি ভাড়া নেয়ার চেষ্টা করে এবং সে ধরনের কোনো অভিযোগ তারা পান সেক্ষেত্রে সেই লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন এবং বাড়তি যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতেও কিন্তু তাদের এই নজরদারি আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদের এই নজরদারি অব্যাহত থাকলে ঈদযাত্রায় লঞ্চ যে স্বাচ্ছন্দ্যময় একটি যাত্রা সেটি কিন্তু ফুটে উঠবে এবং এখন পর্যন্ত আমরা যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল লঞ্চ ঘাটের পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন রেল স্টেশনে, সেখানে আমরা চলে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশ স্বস্তির সাথেই রাজধানী থেকে ঘরমুখী মানুষ রাজধানী ছাড়ছেন। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে। জানাতে চাই এখানকার সবশেষ তথ্য। আমি এখানে আসার পর 2টি ট্রেন ছেড়ে গেছে এখন পর্যন্ত। আমরা সেই ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীরা যেটি বলছেন তারা বেশ সন্তোষ প্রকাশ করছেন। এখন পর্যন্ত তারা বলছেন যে অতীতের সময়ে যে ধরনের শিডিউল বিপর্যয় হতো আজকে ঈদযাত্রার দ্বিতীয় দিন এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। অর্থাৎ তারা বলছেন যে তারা বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই তাদের গন্তব্যে তারা যেতে পারছেন এবং এই ধারাবাহিকতা তারা প্রত্যাশা করছেন। ফিরতি যে যাত্রা সেই সময়ও তারা এইভাবেই আসলে কোনো ভোগান্তি ছাড়া তারা ফিরতে পারবেন এমন প্রত্যাশার কথা বলছেন। এখানে এসে যে সকল যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন তারা আসলে স্বস্তির যে ঈদযাত্রা সেটিই চান এবং কিছু কিছু ক্ষেত্রে কয়েকজন যাত্রী অভিযোগও আবার করেছেন। তারা যেমন অভিযোগ করেছেন বিশেষ করে স্ট্যান্ডিং যে টিকিটগুলো দেওয়া হয় সেই টিকিটগুলো স্বাভাবিকের চেয়ে কিছুটা দাম বেশি। এই বিষয়ে আসলে রেলওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কিছু আমরা জানতে পারিনি। তবে যেই স্ট্যান্ডিং টিকিটগুলো বিক্রি করা হয় বিশেষ করে উত্তরাঞ্চলের যেই স্ট্যান্ডিং টিকিট সেই টিকিটগুলোর ক্ষেত্রে নির্ধারিত যেই ভাড়া সেই ভাড়া থেকে কিছুটা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এই ধরনের অভিযোগ আমরা বেশ কয়েকজন যাত্রীর কাছে পেয়েছি। তারা এই ধরনের অভিযোগ করছেন। যদি সব মিলিয়ে বলি আসলে এখন পর্যন্ত এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজধানীবাসীর ঈদ যাত্রার যে অবস্থা সেটি একবারেই স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যের এবং তারা বলছেন যে ফিরতি যে ঈদযাত্রা সেই ঈদযাত্রা যেন
স্বস্তির হয় সেই প্রত্যাশার কথা বলছেন। আর একটু জানাতে চাই এখানকার যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা বেশ কড়া নজরদারি কিন্তু আমরা দেখেছি এবং কোনো অভিযোগ পেলে সাথে সাথে এখানে জিআরপি, আরএনবি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারাও কিন্তু বেশ তৎপর রয়েছে। তো এই মুহূর্তে আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। মেহেদি। লাখ লাখ শ্রমিক যখন একসাথে বাড়ি ফিরেন, একসাথে যখন সড়কে নামেন, তখন কিন্তু কিছুটা সড়কে জটলা দেখা দেয়, সড়কে যে যানবাহন সেগুলো কিন্তু ঘাটতি দেখা দেয়। আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে বাড়ির পানে ছুটছেন তারা কিন্তু চেষ্টা করছেন মহাসড়ক থেকে কোনো যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে করেই কিন্তু সাধারণ মানুষ আসলে বাড়ির পানে যাওয়ার চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখতে চাই, সরকার যদিও কিছু নিয়মকানুন দেওয়া হয়েছিল, যদিও কিছু নির্দেশনা দিয়েছিল যে এবার আসলে শ্রমিকদের জন্য আলাদা করে একটি ব্যবস্থা করা হবে, বিআরটিসি বাস দেওয়া হবে। তবে বেশিরভাগ শ্রমিক আসলে অভিযোগ করছেন বাস না পেয়ে তারা আসলে যদি করছেন ছোট ছোট বাহন, আপনারা যেমন দেখছেন সিএনজি, অটোরিকশা এবং বিশেষ করে যদি বলি যে স্বল্প দূরত্বের অর্থাৎ শহরতলিতে চলাচলকারী যে যানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু চড়ে আসলে তারা বাড়ি যাচ্ছেন। আমরা বেশিরভাগ সময় দেখছি ছোট ছোট বাহন যেগুলো রয়েছে তারা ভেঙে ভেঙে আসলে যাওয়ার চেষ্টা করছেন তারা, এবং তার কারণ হিসেবে তারা যদি বলছেন বড় যে বাহনগুলো রয়েছে অর্থাৎ দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে পর্যাপ্ত গাড়ির সংকট এবং গাড়িতে আসলে সিট না পাওয়া, কেননা দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা জানি ঢাকা থেকে ছেড়ে আসে, অর্থাৎ ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসে সেগুলো কিন্তু আসলে সিট ভরে অর্থাৎ পুরো গাড়ি ফুল করে কিন্তু ছেড়ে আসে, অর্থাৎ মাঝপথে যারা উঠেন তারা কিন্তু দাঁড়িয়ে যেতে হয়। সেই ভোগান্তি ঝুঁকি নিয়ে স্বল্প দূরত্বের অর্থাৎ ছোট বাহন এবং বিশেষ করে ট্রাক অর্থাৎ ছোট ছোট পিকআপ ট্রাক আমরা দেখতে পাচ্ছি, সেগুলো করে কিন্তু তারা বাড়ির পানে যাওয়ার চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম সাধারণ অর্থাৎ যাত্রী যারা রয়েছে তারা যদি বলছেন কিছুটা বাড়তি ভাড়ার অভিযোগ তারা করেছেন এবং তার পাশাপাশি আসতে অর্থাৎ আগামী যে দুদিন সেই দুদিন নজরদারি রাখার কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। সেই তুলনায় সরকার আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবচেয়ে খবর। এদিকে সড়ক পথে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। ঈদযাত্রার চাপ সামলাতে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় মোটরসাইকেলের জন্য করা হয়েছে 3টি লেন। যমুনা সেতুর পশ্চিমে যানবাহনের সংখ্যা বাড়লেও নেই যানজট। স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আপন নিড়ে ফিরছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের ঢল। ঈদযাত্রার চাপ সামলাতে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় মোটরসাইকেলের জন্য করা হয়েছে 3টি লেন। ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেমে চলছে 2 প্রান্তের টোল আদায়। এক্সপ্রেসওয়েতেও বাড়ানো হয়েছে নজরদারি। সেতু ও সড়কে উচ্চ ক্ষমতার 181টি সিসি ক্যামেরায় চোখ রাখা হয়েছে কন্ট্রোল রুম থেকে। নতুন একটা লেন দেখলাম মোটরসাইকেলের এক্সট্রা, যার কারণে গতবার অনেক জ্যাম ছিল, এখানে অনেক লম্বা লাইন ছিল, এবার সেটা নাই। টিকিট পাই নাই, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি ভাই। থেমে থেমে যাত্রী তোলার একটা প্রবণতা দেখা যেত, যার কারণে সেটার একটা প্রভাব পড়তো টোল প্লাজায়। এবার আমরা বাস বেটা আনছি ওপেন করে দেওয়াতে ওই সুযোগ নাই। আমরা তো কেউই দিতে পারি যাব না, আমরা আপনাদের সাধারণ মানুষের সেবায় আমরা নিয়োজিত। আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন রাস্তায় একজন যাত্রীও যেন বিলম্বে বাড়িতে না ফিরে। পুরো প্রোগ্রামটা হচ্ছে 24 তারিখ পর্যন্ত, যার ফলে যে ধরনের প্রস্তুতি এখন আছে একই ধরনের সেটআপের প্রস্তুতি আমাদের ফিরতি যাত্রীপথ থাকবে ইনশাল্লাহ। ঈদযাত্রায় ভোগান্তির আরেক নাম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। তবে এখন পর্যন্ত অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষ, যদিও সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। যানজট খুবই কম, আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে মানুষ ঘরে যেতে পারবে। যানজট যদি না থাকে তাহলে একটু চালু যাওয়া যাবে বাসা। ঈদের ছুটি শুরু হওয়ায় যমুনা সেতুর পশ্চিমে যানবাহনের সংখ্যা বাড়লেও নেই যানজট। সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত 45 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত হওয়ার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বেশ কয়েকটি লেন।
অন্য সময়ের তুলনায় যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট নৌ রুটে। নৌ রুটটিতে যাত্রী পারাপার করছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 67টি স্পিডবোট। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু করবে সরকার। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 11 উপজেলার 22,000 কৃষক পাবেন কার্ড। সচিবালয়ে কৃষক কার্ড বিতরণের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিন মন্ত্রিপরিষদের বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারি ছুটির দিনও সচিবালয়ে ব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টার দিকে সচিবালয়ে যান তিনি। একে একে প্রবেশ করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। এতে অংশ নেন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। বৈঠকে ঈদের ছুটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, জ্বালানি সহ বিভিন্ন খাতে অস্থিরতা নিরসনের নির্দেশনা দেন সরকার প্রধান। ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ডের অগ্রগতি নিয়েও বৈঠক হয়। এতে পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করার সিদ্ধান্ত হয়। টাঙ্গাইল সদরে এর উদ্বোধন করবেন তারেক রহমান। সেদিন মোট 11 উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে 21,500 কৃষকের কাছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে যাবে। কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারা এই ছুটির ভিতরে এগুলো তৈরি করে প্যাকেজেস, সরবরাহ প্যাকেজ অলরেডি জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে। এদিন ঢাকার মশক নিধন ও পরিচ্ছন্নতা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে 2 সিটির প্রশাসক জানান, কর্পোরেশনের পাশাপাশি ব্যক্তি সচেতনতা বাড়াতে হবে। আরও জানান, ঈদের বোনাস দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পরিচ্ছন্ন কর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী মহানগর ব্যাপারে খুব সিরিয়াস। উনি সর্বতই আর নলেজে রাখতে চান যে আমরা কি কাজ করতেছি, কোথায় কি কাজ বাকি আছে। একটা কাজ করতে গেলে একটা সময় তো লাগে। আমরা ইতিমধ্যে আগের চেয়ে কিছুটা হলো উন্নতি হয়েছে, এটা সবাই বলছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বুয়েট অধ্যাপক ডক্টর মোহাম্মদ এহসানও। পরে তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, ইলেকট্রিক্যাল 3 হুইলার চালু করা সহ বেশ কিছু বিষয়ে পরিকল্পনা রয়েছে সরকারের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সরকারি সহযোগিতার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না বলে সাফ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নানা সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর সেবায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে রাজধানীর সূত্রাপুরে গরিব ও দুস্থদের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর স্পষ্ট বার্তা, সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না। আমাদের দল করুক বা কোনো দল না করুক, যেই করুক, যারা এটার জন্য কোয়ালিফাই করবে এই সকল সহায়তার জন্য, তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এদিন সকালে রাজধানীর উত্তরখান মধ্যপাড়ায় প্রায় 3 কোটি টাকা ব্যয় নির্মিত ঈদগাহ মাঠের উদ্বোধন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, নানা সীমাবদ্ধতা উপেক্ষা করে নগরবাসীর সেবায় কাজ করছেন তিনি। অন্য আরেকটি অনুষ্ঠানে কথা বলেন দক্ষিণের প্রশাসক। আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। এই পরস্পর সহযোগিতা যদি আমাদের থাকে, আমি আশা করব শতভাগ না হলেও আগের চেয়ে অনেক বেশি আমরা সাফল্য অর্জন করতে পারব। সবচেয়ে কষ্টের কাজটা আপনারা করেন, এবং কষ্টের কাজ করেন বলেই দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর চোখে কিন্তু আপনারা পড়ছেন। আপনাদেরকে প্রথম উনি বিশেষভাবে পুরস্কৃত করছে। এ সময় নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন দক্ষিণের প্রশাসক। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীরা পেলেন ঈদ উপহার। প্রতি সুবিধাভোগীকে 5,000 টাকা করে দেওয়া হয়। উপহার পেয়ে সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন। দেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার। উচ্ছ্বাসিত সুবিধাভোগীরা।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩,২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ১০ বুথে ভাগ করে ৪১টি ওয়ার্ডের সুবিধাভোগীরা ৫,০০০ টাকা করে পেলেন এই অনুদান। স্বাস্থ্যসম্মত শহর করার দায়িত্ব কিন্তু আপনাদের, কাজে এটা নিজের দায়িত্ব থেকে এই শহরটাকে সুন্দর রাখা। একইভাবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও পরিবহন কর্মী সুপারভাইজাররা পাচ্ছেন এই অনুদান। ঈদের আগে এই উপহার পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আমরা বাজার করে খাবো, কম হোক বেশি হোক পাচ্ছি, কিন্তু এইরকম হয় আর মনে করে পাইনি। এই টাকাটা আমরা অনুদান পাওয়া খুব একটা উপকার হয়েছে। আমরা তাইনের লাগি দোয়া করি হাজার হাজার বছর বাচ্চাটা হোক। যার যার দায়িত্ব যথাযথভাবে সঠিক সময় আপনারা পালন করবেন। কোনোদিন তো কোনো সরকার প্রধান এইভাবে খুঁজে খুঁজে এই পর্যায়ে এসে ঈদের বকশিস দেওয়ার ঘটনাটা বিরলই প্রথম। আপনাদের যে উপহারটি দিচ্ছেন উনি, সেই উপহারের পরিমাণ কিন্তু কম, কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা বা আপনাদের প্রতি যে ওনার যে চিন্তাটা, এটা কিন্তু অনেক বেশি। ঈদের পরে আমি থাকবো আপনাদের সঙ্গে, এক একদিন এক একটা ওয়ার্ড আমরা পানি দিয়ে ধুয়ে দিব। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সারা দেশের সিটি কর্পোরেশনগুলোতে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের দেওয়া হয় বিশেষ এই অনুদান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় ওঠার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগেই ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানটি সেখানে করবেন সরকার প্রধান। গণপূর্ত অধিদপ্তর বলছে বড় ধরনের নয়, রুটিন সংস্কার করছেন তারা। 2 সপ্তাহের মধ্যেই শেষ হবে সব কাজ। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আগস্ট অভ্যুত্থানে গণভবনের নিয়ন্ত্রণ নেয় গণমানুষ। এরপর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয় ভবনটি। ফলে গণভবনে আর প্রধানমন্ত্রী থাকার সুযোগ নেই। এর আগে দীর্ঘদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা থাকার সময় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন জাতীয় সংসদ ভবনও আগারগাঁও এলাকায় দেখা হয়েছিল। সময় স্বল্পতার কারণে সেটি আর সম্ভব হয়নি। তাই রাষ্ট্রীয় খোঁজতি ভবন যমুনাকেই সরকার প্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। আপাতত গুলশান থেকে দীর্ঘ পথ ও যানজট মারিয়ে নিয়মিত সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। যমুনা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয় উভয়ই কাছাকাছি দূরত্বে। রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় 8 একর। এর মধ্যে ভেতরের অংশ 5.2 একর আর বাইরের অংশটি 2.8 একর। অফিস সহ ভবনের আয়তন 35,000 স্কোয়ার ফিট। গণপূর্ত অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা বলছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাহিদা অনুযায়ী কাজ করছেন তারা। ভিতরের যে কাজগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সবই আমরা এটা রেগুলার মেনটেন্যান্স সেটা করছি। আর কিছু সংস্কার কাজ আমাদের করতে হবে। হাইজেনিক ওয়াশ, রংটাই মেইন কাজ ওখানে। আর কিছু সিলিংয়ের অনেক পুরনো ভবন, সিলিংয়ের কিছু টুকটাক সমস্যা আছে, এইগুলো আমরা ঠিক করে দিচ্ছি। তবে বড় ধরনের সংস্কার বা পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না বলেও জানান তিনি। নির্দেশনা পাইনি যে পরিবর্তন ব্যাপক সংস্কার, এটা এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাইনি। আমাদের মূলত রুটিন যে কাজটুকু সেই কাজটুকুই আমরা করছি। এটা আমাদের খুব বেশি সময় লাগবে না, এটা আমাদের উইদিন 2 উইকস আমরা এটা শেষ করে ফেলতে পারবো। যমুনায় সরকার প্রধান ইতিমধ্যে 2 দফায় 2টি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। খেতে দেশি বিদেশি কয়েকশো অতিথি অংশ নেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বোট ক্লাব সরেজমিনে পরিদর্শন করে নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী। ঈদের পর সরকারি জায়গা উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর কথাও জানান মন্ত্রী। রাজধানীর দিয়াবাড়ির বোট ক্লাব নানা সময়ে আলোচনা আর সমালোচনায় ঘেরা ক্লাবটির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে ক্লাব এলাকায় সরজমিনে পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মন্ত্রী জানান, সরকারি জায়গা দখলের এখতিয়ার কারোই নেই। আইনি ঝামেলা থাকায় ক্লাবটির নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দেওয়া হয়। যতটুকু জায়গা আছে অতটুকুই ওনারা ব্যবহার করবেন। পানি উন্নয়ন বোর্ডের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে ওনারা এখন কোনো কার্যক্রম যাবেন না। যতটুকু করছেন এটা নিয়ে আমরা একটা মন্ত্রণালয়ের সঙ্গে ওনাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠক হওয়ার পর
সেখানে আমরা টোটাল আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটুকু জানিয়ে দিব। দখলকৃত সরকারি জায়গা নিয়মের মধ্যে আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের পর সরকারি জায়গা উদ্ধারে সারা দেশে শুরু হবে অভিযান। জনস্বার্থে এই কাজগুলোকে সমন্বয় করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমরা সবকিছু একটা নিয়মের মধ্যে দিয়ে ডিপার্টমেন্টাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে ফেরা হলো না বাড়ি। লালমনিরহাটের ট্রাক চাপায় প্রাণ গেল সন্তান সহ দম্পতির। আহত বড় ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ছেলে, বউ আর নাতির মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। সড়ক দুর্ঘটনায় ঈদ আনন্দ নিমিষেই রূপ নিল বিষাদে। ট্রাক চাপায় প্রাণ গেল একই পরিবারে 3 জনের। নাতি নাতনিকে নিয়ে ছেলে বউ ঈদের ছুটিতে গ্রামের বাড়ি দিনাজপুরের হাকিমপুরে আসবে, সেই অপেক্ষায় ছিলেন বাবা মা। হঠাৎ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবরে কান্নায় ভেঙে পড়েন তারা। ছেড়ে খাওয়ার পর গাড়ি রওনা দিয়ে বের হয়েছে, হঠাৎ করে পিছন দিক দিয়ে গাড়ি আসে লাগিয়ে দেওয়ার পর আর কিছু বলতে পারে। বড় লাঠি ঠ্যাং ভেঙে গেছে, ওটা অসুস্থ, বউ বলে অসুস্থ। ঈদের আনন্দ থাকলে এখন গোটা গ্রাম, গোটা মহল্লা শোকের ছায়া হয়ে যাচ্ছে। বুধবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম থেকে মোটরসাইকেলে 8 বছরের ছেলে ও 4 মাসের মেয়ে এবং স্ত্রীকে নিয়ে দিনাজপুরে যাচ্ছিলেন শরীফুল ইসলাম। মির্জার কোট মডেল মসজিদ এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান স্বামী, স্ত্রী ও মেয়ে। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছেলে। এখন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, কাজ করতেছি। অন্যদিকে ঢাকা থেকে মাইক্রোবাসে করে নিজ জেলায় ফিরছিলেন কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। রংপুরের কাউনিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। আহত হন আতিক সহ 3 জন। এদিকে গোপালগঞ্জের উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়, আহত হয় আরেক শিশু। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বছরের পর বছর পেরোলেও সুপেয় পানির দেখা পায়নি রাজধানীবাসী। নিরুপায় হয়ে দৈনন্দিন কাজে ব্যবহার করছেন নোংরা, দুর্গন্ধযুক্ত পানি। অভিযোগ করলে উল্টো ভোগান্তিতে পড়ার পাশাপাশি দিতে হয় ভুতুরে বিল। সাইফুল রুদ্রর রিপোর্ট। 30 বছর ধরে পানি টেনে খাই, আরন বেশি রং আসে। ওয়াসার সংযোগ থাকার পরও অন্য বাড়ির গভীর নলকূপ থেকে খাবার পানি তুলে আনেন শ্যামপুরের বাসিন্দা সালমা। অথচ ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান গণমাধ্যমে দেয়া বক্তব্যে প্রায়ই বলেছেন এই পানি সুপেয়। আমরা পরীক্ষা করেই পানিকে দেই এবং সেই পানি 100% সুপেয়। ঢাকা ওয়াসা ভালো থাকলেও ভালো নেই ওয়াসার গ্রাহকরা। নোংরা, দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের অভিযোগে সড়কে বিক্ষোভ করেছিলেন রাজধানীর যাত্রাবাড়ি, জুরাইন, শ্যামপুর ও শনিরাখড়ার বাসিন্দারা। সঞ্চালন লাইন স্থাপন ও পানির মানোন্নয়নে একাধিক প্রকল্পে ঢাকা ওয়াসা এ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও দুর্ভোগ ও অভিযোগ কমেনি গ্রাহকের। ওয়াসার তো প্রতি মাসে মাসে টাকা নেয়, কিন্তু ওয়াসার পানি তো খাওয়া যায় না। পানিতে আয়রন, পানি গন্ধ হয়। আছে ভুতুরে বিলের অভিযোগ। তারা বলছেন পরিদর্শন না করে মিটার রিডাররা বিল করেন অফিসে বসে। ওনারা অফিসে বসে বসে বিল তৈরি করে এখানে আসেও না, দেখেও না। 6-7 মাস আগে হয়তো 1500, 1800 এরকম, এখন তো 2800, 3000। নগরবিদের মতে প্রকল্পের নামে লুটপাট ও দায়িত্ব পালনে বছরের পর বছর ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্থাটি। কেন ঢাকা মরে যাচ্ছে, কেন ঢাকার পানি দূষিত, এটা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে কথা বলার কথা ওয়াসা সেগুলো করেনি। এমনকি ওয়াসা অতি উচ্চ অভিলাষী প্রকল্প ভাকুরতার সাভার থেকে এনেছে। ঢাকা ওয়াসা বলছে পানি সংকট কমাতে ও সরবরাহ বিস্তৃত করতে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন করে যুক্ত হওয়া 16টি ইউনিয়নে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্থাপন করা হবে। সেখানে প্রেসারাইজ সিস্টেম থাকবে, সেটা হলো 1575 কিলোমিটার পানির লাইন করব। এই সুপেয় পানি পাবে হলো অন্ততপক্ষে প্রায় 35 থেকে 40 লক্ষ মানুষ। বর্ধিত ঢাকা রেজিলিয়েন্স প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4040 কোটি টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ 591 কোটি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ 3429 কোটি ও ঢাকা ওয়াসা দেবে 20 কোটি টাকা। 2029 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগে আরেকটি মাইল ফলক স্থাপিত হলো। চালু হলো রাঙামাটি নদীর ওপর নবনির্মিত গোমা সেতু। দুপুরে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সেতু চালু হওয়ায় নদীর 2 প্রান্তের মানুষের মাঝে উৎসবের আমেজ। কৃষি, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি স্থায়ীভাবে লাঘব হবে বলে আশা মন্ত্রীর। 283 মিটার সেতুটি নির্মাণে ব্যয় হয় 92 কোটি টাকা।
এই ব্রিজটা না থাকার কারণে মানুষের ভোগান্তি হইতো। বাগলুদের বেশ কয়েকটা ইউনিয়নের, বিশেষ করে বাগলুদ ছাড়াও বাউফল থেকে শুরু করে বিভিন্ন কালীশুরি বিভিন্ন জায়গার লোকজন এই রাস্তা চলাচল করে। এই অঞ্চলের মানুষের আমার বিশ্বাস যাতায়াতের ক্ষেত্রে এই সেতু একটা যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভাঙা থেকে এই বরিশাল পর্যন্ত যেটা এটা 2 লেনের রাস্তা চলাচল করা যাচ্ছে, কিন্তু এটা আরো ওয়াইড হওয়া দরকার এবং সেটা আমরা সরকারও উপলব্ধি করে, আমরাও উপলব্ধি করছি।